ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যুদ্ধ ভাব ভারত পাকিস্তান। জি, ভাব তো গতকালকে থেকে আমরা দেখছি ভারত হামলা করেছে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে। পাকিস্তান আবার আজকে দাবি করেছে তারাও পাল্টা হামলা চালিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে যুদ্ধ ভাব, ইটস আ কাইন্ড অফ ডাইভার্সন থিওরি। মানে সেটা আপনি কোন থিওরিতে ব্যাখ্যা করবেন সেটা তো পরের কথা। এখন ধরেন আপনি যদি বলেন যে পেহেলগামে যে হামলা, সেখানে পাকিস্তানকে দায়ী করা হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আবার সারা বিশ্ব তার প্রমাণ চেয়েছে, প্রমাণটা কিন্তু ভারত দিতে পারেনি। তো সেটা না দিতার কারণে মোদির উপরে তো একটা প্রেশার ক্রিয়েট হয়েছে এবং কিছু একটা করা দরকার। সেইখান থেকে আপনি যদি বলেন যে সেদিন রাতের হামলাটা, তো এখন পাকিস্তানকেও তো কাউন্টার দিতে হবে, খুব স্বাভাবিক। এখন এই যুদ্ধ পরিস্থিতি, আপনি যদি যুদ্ধ ভাব বলেন, এটাকে ছোটোখাটো যুদ্ধও বলতে পারেন। কার্গিলের মতো বড় কিছু এখনও হয়নি, কিন্তু সেটা হতেও পারে। কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে, আপনি কিন্তু এখন সঠিক তথ্য পাবেন না। কারণ হচ্ছে যে যখন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় বা যুদ্ধাবস্থার সৃষ্টি হয়, তখন কিন্তু দুই পক্ষ তাদের মতো করে, এটাকে আমি বলি অতি জাতীয়তাবাদী সাংবাদিকতা, এমবেডেড জার্নালিজম। অর্থাৎ পাকিস্তান পক্ষ তাদের দিক থেকে তথ্য দিচ্ছে আর ভারত পক্ষ তাদের দিক থেকে তথ্য দিচ্ছে। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আপনি ধরেন যে পুরো উপমহাদেশ জুড়ে এবং যদি ওয়ার্ল্ডও বলেন, তো এক ধরনের উত্তেজনা, কি হচ্ছে কি হবে না, একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। আর পাকিস্তান বা ভারত পাকিস্তানের যে এই যুদ্ধের সম্পর্ক, শত্রুতার সম্পর্ক, এটা তার আজকের না, দীর্ঘদিনের। এর আগে তারা একাধিকবার যুদ্ধ করেছে, তারা সংঘর্ষে জড়িয়েছে। এবং পরে মূল যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি ওইখানে চলে আসেন, যে পেহেলগামে যে হামলা হয়েছে, এটাকে নানাভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু আপনি যখন কাশ্মীরের আপনার স্পেশাল স্ট্যাটাসটা উইথড্র করলেন, তখন ভারত মনে করেছিল যে এটা খুব স্বাভাবিক একটি পরিস্থিতি এখানে সৃষ্টি হবে, পর্যটক আসবে বা অন্যান্য বিষয়, কিন্তু সেটা কিন্তু হয়নি। মানে আপনি কিন্তু মূল কারণটা জিয়ে রেখেছেন। আমি যেটা বলতে চাচ্ছি, মানে একটা অস্থির অবস্থা, একটা হামলার ঘটনা, অথবা আপনি সেটাকে যদি বলেন সন্ত্রাসী হামলার একটা প্রেক্ষাপট সেখানে জিয়ে রেখেছেন। এটি একটি কিন্তু বিষয়। আর একটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু নানা সময় ধরেন জঙ্গিবাদের অভিযোগ ভারত করেছে। আবার যদি বলেন তাহলে ওই যে ওসামা বিন লাদেনকে কোথায় পাওয়া গেছিল? পাকিস্তানে। সে এখানে দীর্ঘদিন ধরে ছিল। তো সেইগুলোর জবাবও কিন্তু পাকিস্তানের দেওয়া উচিত, যে উনি দীর্ঘদিন ওখানে ঘাঁটি গেড়েছিলেন। এটা কি রাষ্ট্রের, আমি যদি সেই জায়গা থেকে বলি, রাষ্ট্রের অগোচরে, গোয়েন্দাদের অগোচরে ঘটে? আপনি যদি পাকিস্তান, ভারত, আফগানিস্তান এই অঞ্চলটা একটু খেয়াল করেন, তাহলে এই অঞ্চলটায় কিন্তু একটা ভালো জোন আছে আপনার। সেখানে ওই যে মানে এই অঞ্চলগুলো আমি ঘুরেছি, সেজন্যই বলছি যে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে নানা গোষ্ঠী এখানে আশ্রয় নিতে পারে, কিন্তু রাষ্ট্র সেটা দেয় কিনা সেটা দেখার বিষয়। সেটা যদি দিয়ে থাকে তাহলে প্রমাণ করা উচিত। কিন্তু ভারত পাকিস্তান যখন একটা বিষয়ে লাগে, তখন হচ্ছে যে এক ধরনের একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, পরস্পর। আমরা এর আগেও দেখেছি, ধরেন যখন কার্গিল যুদ্ধের সময়, তখন ভারতের রাজপথে আমরা দেখেছি ত্রিশূল, তারপরে ক্ষেপণাস্ত্র কাঁধে নিয়ে অনেক মিছিল হয়। কি একটা যুদ্ধ তৈরির জন্য আপনার মানুষের একটা প্রস্তুতি দরকার, নাগরিকদের। আমি কিন্তু এই দুই দেশেই নাগরিকরা যে যুদ্ধের জন্য প্রস্তুত তা কিন্তু দেখতে পাচ্ছি না, তা কিন্তু আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না। নাগরিকরা ওই অর্থে যুদ্ধ চায় সেটা আমার কাছে মনে হয় না, তারা শান্তিই চায়। আর হচ্ছে যে ধরেন দুটো দেশের অবস্থা, যদি পাকিস্তানের অবস্থা দেখেন, তার যে আপনার রিজার্ভ $15 বিলিয়ন নিচে। সুতরাং পাকিস্তান একটা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, সেটি সে কন্টিনিউ করতে পারবে কি না। আর আপনি স্বীকার করেন অস্বীকার করেন, কোনো না কোনো ফরম্যাটে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডার কমেছে। সেটা কোথায় গিয়েছে? মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে সেটা গিয়েছে ইউক্রেন যুদ্ধে। এটা হয়। এখন ভারত কি টিকতে পারবে কিনা? ভারত আপনার বিগ ইকোনমি, কিন্তু সেটা অন্য বিষয়। কিন্তু এই বিগ ইকোনমি, ভারত রাষ্ট্রও তো বড়, তার সরকারও তো বড়, তার জনগণও তো বড়। মূল বিষয়টা হচ্ছে যে একটা দীর্ঘদিনের বৈরিতা, ওরা একটা কিছু করলে আমরা একটা কিছু করতে হবে। আপনি
সেই জায়গা থেকে আমার মনে হয় যে দীর্ঘ বৈরিতা কিছু একটা ঘটলে তাদের একটা কিছু দেখাতে হবে, দেখা দেখি চলছে, কিন্তু আমার মনে হয় না, এবং ডাইভার্সন যেটা আপনি বলছেন সেটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না। আমি একটু জানতে চাই আপনার কাছে, সেটা আমি গত 2 দিন ধরে একই প্রশ্নটাই করছি, সেটা হচ্ছে পেহেলগামের যে সন্ত্রাসী হামলাটা হলো সেই জায়গাটা, এখান থেকে 1 কিলোমিটার দূরে বেস ক্যাম্প, জি, আর্মির বেস ক্যাম্প, এবং ওইখানে প্রতি 15 জনের জন্য একজন সেনা সদস্য নিয়োজিত, সবচেয়ে বড় একটা হাইলি সিকিউরড একটা জায়গা, ওখানে, জি, একটা হাইলি সিকিউরড জায়গা, সেই জায়গায় এই যে একটা ভ্যাকিউম তৈরি হলো, এটা কি ভারতের ইন্টেলিজেন্সের ফেইলিয়ার কিনা? এটা তো ইন্টেলিজেন্স ফেলিওর ভারত নিজেই স্বীকার করেছে, ইন্টেলিজেন্স ফেলিওর ভারত তো নিজেই স্বীকার করেছে। আপনি দেখেন, আপনি স্পেশাল স্ট্যাটাস তুলে দেওয়ার পর এটা তো একটা নিশ্চয়ই একটা সেন্সিটিভ জোন, আপনি বলছেন যে প্রতি 15 জনে একজন সেনা, এবং ওখানে ইন্টেলিজেন্স ভারতের সবচেয়ে বড় ডিপ্লয়মেন্ট সেখানে, তো সেখানে তার ইন্টেলিজেন্স কিভাবে ফেলিওর হয়? পাকিস্তান কিন্তু একটা ফলস ফ্ল্যাগের দাবি কিন্তু তুলেছে, তারা কিন্তু সেটাও তা প্রমাণিত না যে এটি কি একটি ক্রিয়েটেড ঘটনা। তো এই বিষয়গুলো তো আলোচনায় আছে, থাকার কারণটাই হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর। আপনি এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হলে তাহলে ইন্টেলিজেন্স কেন আছে ওখানে? ঘটনা তো ঘটে, এবং আপনি সেই জায়গা থেকে তো আপনাকে ফেলিওর মানতে হবে। আপনি যখন সেই ইন্টেলিজেন্স ফেলিওর জায়গাগুলোকে আইডেন্টিফাই করে কারা এই ফেলিওরে জড়িত, কারা কারা আরও জড়িত, আপনি স্পেসিফিক করতে হবে। এই যে হামলাকে ভারত যে হামলা করলো, তারা কিন্তু এটাকে স্পেসিফিক হামলা বলছে, মানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা। কিন্তু ভারত কি প্রমাণ করতে পারবে যে তারা একদমই জঙ্গি আস্তানায় হামলা করেছে অথবা সন্ত্রাসী আস্তানা? এখানে তো শিশুরাও মারা গেছে। এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে একটা পলিসি, আপনি মার্কিন পলিসিকে আপনি তো জানেন, মার্কিন পলিসি হচ্ছে সেও সুনির্দিষ্ট স্থাপনায় হামলা চালায় বলে, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে সে যেখানে মনে করে এই কথা বলে হামলা চালায়, সেটি ভারত করেছে? সেই প্রশ্নটি কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এখন কি করেছে কি না করেছে, সবচেয়ে বড় ব্যাপার হলো এই অঞ্চলে একটা ক্রাইসিস। আপনি দেখেন, আমাদের পুশিং শুরু হয়ে গেছে সীমান্তে। আপনার গুজরাটে ধরলো ভারতীয় মুসলমানদের, প্রথম বললো সব বাংলাদেশি। তাহলে এটার ভারত পলিসি কি? আপনার এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আমাদের সীমান্তে গত 2 দিনে যদি ধরেন 100-2-1-3 তারা পুশিং করার চেষ্টা করেছে, ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো তারা কি মুসলিম? তারা পুশিং কখন করে? তারা মনে করে বাংলাদেশি নাগরিক। দে আর নট অ্যাট অল বাংলাদেশি নাগরিক। তাহলে এখন তাহলে এই সীমান্তে কেন? আপনি খেয়াল করেন, ওটা তো ওই সীমান্তের ঘটনা। সে কিন্তু একটা জাতীয়তাবাদী চেতনা, হিন্দুত্ব জাতীয়বাদী চেতনার উন্মেষ ঘটাতে চায়, মুসলিম বিরোধী এই প্রক্রিয়া কিন্তু তার চলে বিভিন্ন সময়। এটিও কিন্তু সে চেষ্টা করছে যে আনলে আমাদের সীমান্তে কেন? আপনি খেয়াল করেন, সে কিন্তু আমাদেরকে একটা চাপে রাখতে চায় বলে আমার মনে হচ্ছে। কিন্তু এই যে ভারতের নানা দিকে খেলা, তার শক্তি প্রদর্শন হতে পারে, তার এই উপমহাদেশের পলিটিক্সে আরও আধিপত্য বিস্তারের কারণও হতে পারে, নানা কারণটা হচ্ছে যে ওই সন্ত্রাসী হামলার পেহেলগামে আমরা তো এখনও ক্লিয়ার না যে স্পেসিফিক আসলেই XYZ এর হামলা করেছে। তার সাথে আপনি পাকিস্তানের রিলেশন বলতে পারেন, আপনি জাইসে মোহাম্মদের কথা বলেন, আপনি আর একটা গ্রুপের কথা বলেন। বি স্পেসিফিক হতে হবে। আমরা অযথা দুইটা দেশ যুদ্ধ করা আসলে প্রতিবেশীদের জন্য তো মোটেই কল্যাণকর না। অবশ্য এখানে যদি বৃহৎ সামরিক শক্তিগুলো যোগ হয়, তারা অস্ত্রশস্ত্র বিক্রি করবে। আপনি জানেন এখানকার জিও পলিটিক্স নিয়ে আমরা একটু এজাজ কবিরের কাছে শুনি। এজাজ কবির, যেমনটা হারুনুর রশিদ বলতেছিলেন, অযথা যুদ্ধ করা আসলে শুধু 2টি দেশ না, আশেপাশে যারা নেইবারিং কান্ট্রি থাকে তারাও আসলে ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ। আমার মতামতটা একটু ভিন্ন। যুদ্ধটা অযথা না, কোনো না কোনো ইন্টারেস্ট তো অবশ্যই আছে। এখন প্রথমে আমি আমার বাংলাদেশের দিকটা বলি যে ভারত পাকিস্তান যদি যুদ্ধ ভাব বা যতটুকু যুদ্ধ হচ্ছে, 5টা না 6টা রাফেল জেট ফাইটার পড়ে গেছে, ড্রোন অ্যাটাক হচ্ছে, আটকানো হচ্ছে, এর মধ্যে আমার মনে হয় এখন পর্যন্ত চোখে পড়েনি যে কোনো ভারতীয় মুসলমান পাকিস্তানকে সাপোর্ট করেছে। সো এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার যেটা আমি মনে করি যে এখন আমাদের যে ওই ব্রাজিল আর্জেন্টিনার মতো আমাদের কোনো দলের সাপোর্ট নেওয়ার কিছু নেই। আমরা যে বাংলাদেশি এই পরিচয়টা দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, 2 প্রতিবেশী যুদ্ধ করছে, ঠিক আছে। এখন ইন্টারেস্টটা কী থাকতে পারে? যে যেটা বললেন যে 2 দেশই হয়তো বা তাদের জাতীয়তাবাদ একটা জাগ্রত করার চেষ্টা করতেছে। অন্যদিকে যদি যারা এসব যুদ্ধের সরঞ্জাম তৈরি করে, তাদের ব্যবসার একটা দিক আছে। যেরকম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চাইনিজ কোম্পানির যে জেট ফাইটারগুলি যারা বানায়, তাদের শেয়ার প্রাইস আপ হয়ে গেছে, ফ্রান্সের গুলি শেয়ার প্রাইস নিচে নেমে গেছে। সো ওয়ার্ল্ডে একটা আপনার
চলছে, ব্র্যান্ড ভ্যালুর একটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে এই যুদ্ধের সরঞ্জাম যারা বানায়। আবার অন্যদিকে আপনার পাকিস্তানকে তুরস্ক সাপোর্ট করেছে, চায়না সাপোর্ট করেছে, ভারতকে ইসরায়েল সাপোর্ট করেছে, রাশিয়া সাপোর্ট করেছে, আমেরিকা এখনও প্রায় বোধ দোদুল্যমান একটা অবস্থায়, যদিও ইনক্লাইন টুয়ার্ডস ইন্ডিয়া। সো প্রত্যেকের একটা স্টেক আছে, সবার একটা স্টেক আছে। সো এইখানে ভারত পাকিস্তান তাদের আবার নিজেদের একটা স্টেক আছে, যেটা উনি বললেন যে অনেক দিন ধরে যে বৈরিতা, শত্রুতা, এই সব কিছু মিলিয়ে হ্যাঁ আমরা বাংলাদেশ হিসাবে আমাদের জন্যে খুব যে সুখকর দিন বয়ে নিয়ে আসবে তা না, তবে আমাদেরকেও সাবধান থাকতে হবে, আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে। এবং আমাদের বর্ডারে যেরকম পুশিং হচ্ছে, ওরা যুদ্ধ করছে অন্য এক বর্ডারে, আবার আমাদের নেবার ভারত আমাদের এদিকেও পুশিং করছে। সো ওদের স্ট্র্যাটেজিটা কি এটা আসলে বোঝা উচিত, এবং আমাদের নিরাপত্তা, আমাদের বর্ডারটা আমাদের আরও সুরক্ষা করা উচিত। কারণ সামনে যদি আসলেই ভারত পাকিস্তান যুদ্ধ লাগে, এবং অতীতে ফ্যাসিস্ট আমলের সময় যে ভারতের সঙ্গে যে চুক্তিগুলি হয়েছে, ট্রানজিট করিডোর, নদীপথে, এইগুলা যুদ্ধের জন্য তারা আবার ব্যবহার করবে কিনা বাংলাদেশের জন্য, তখন আবার পাকিস্তান খেপে যায় কিনা, সেটা একটা দেখার বিষয় আছে। তারপরে ইত্যাদি নানা বিষয়ে আমরা অনেকভাবে জর্জরিত হয়ে যেতে পারি। তো সেই দিকগুলি আমাদেরকে চোখে রেখে আমাদেরকে সাবধানে এগোতে হবে, এবং আমাদের মানে পর্যালোচনা, পর্যবেক্ষণ এবং আমাদের ডিফেন্স সব কিছু নিয়েই আমাদেরকে তৈরি থাকতে হবে। আমরা একদিকে পুশিং দেখতে পাচ্ছি, আরেকদিকে আমরা যে মানবিক করিডোরের কথা শুনছিলাম মিয়ানমারের সাথে। হ্যাঁ, মানবিক করিডোরের ব্যাপারে পলিটিক্যাল স্টেটমেন্ট যেটা আসছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যেটা বলেছেন যে আসলে এটা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং এটা মোস্টলি আ পলিটিক্যাল ডিসিশন। সো দেখা যাক ওনারা কী করে, বাট ওনারা তো বলেছে যে যোগাযোগ রাখবেন আরাকান আর্মির সাথে, যেহেতু বাংলাদেশ বর্ডারের একটা আছে, সম্পর্ক আছে। তো এটা সামনে দেখা যাক কি হয়, যে এটা আসলে মানবিক করিডোর কিনা, বা এটা আসলে কীভাবে হয়। আবার রাখাইনের ইস্যুটা যদি দেখি, রাখাইনের মেজরিটি স্টেক হোল্ডার কারা? চাইনিজ, ইন্ডিয়ান, হ্যাঁ, কিছু আমেরিকান প্রাইভেট কোম্পানিজগুলি আছে, বিকজ ইটস এ মিনারেল রিসোর্সড প্লেস। হ্যাঁ, সো এখানে যে ইটস এ জিওপলিটিক্যাল ইস্যুস। সো এখানে যে মানে আমাকে আমার স্বার্থটা রক্ষা করতে হবে। রাখাইন থেকে যে এই আমার বাংলাদেশে পুশিং করা হলো, এবং সেখানে ইনভেস্টমেন্ট করেছে ইন্ডিয়া, ওখানে ইনভেস্টমেন্ট করেছে চায়না, সো তাদের একটা স্বার্থ আছে। সো সব কিছু মিলিয়ে এটা আমার কাছে মনে হচ্ছে ইটস এ ভেরি কমপ্লিকেটেড সিনারিও অ্যান্ড সিচুয়েশন, অ্যান্ড উই হ্যাভ টু ডিল উইথ ইট ভেরি কেয়ারফুলি অ্যান্ড ইন এ ভেরি সফিস্টিকেটেড ম্যানার। ধন্যবাদ এজাজ কবির। আমাদের একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির এবং ২১ টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ। ফিরছি আলোচনায়। এজাজ কবির, আজকে মির্জা ফখরুল বলেছেন অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘ সময় দেশ চলতে পারে না। কথাটা একদম ভুল না। অনির্বাচিত সরকার দিয়ে একটা সময় হয়তো বা পার করা যেতে পারে, এবং আমাদের দেশের রাজনৈতিক যেই ইতিহাস, যে কালচার, সেটাতে যেই রাজনৈতিক দলের মধ্যে অবিশ্বাস, যে ট্রাস্টের যেই ইয়েটা আছে, সেখানে আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকারের গড়ে উঠেছিল। সেটা তো অ্যামেন্ডমেন্টের দ্বারা গত ফ্যাসিস্ট সরকার সেটা বাতিল করে দিল। তো সেই জায়গাটা থেকে যদিও এখন সেই অ্যামেন্ডমেন্টটা কোর্টের দ্বারা আবার হয়েছে, কিন্তু প্রত্যেকটা দেশ তো একটা নির্বাচিত সরকারই চালায়। তো সেই ক্ষেত্রে অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিলে জনপ্রতিনিধিদের দ্বারাই দেশটা চালানো, সারা পৃথিবীতে যেভাবে চলে সেভাবে বাংলাদেশটা চললেই আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে খুবই ভালোভাবে এগোনোর একটা পাওয়া যাবে। আর যদি অনির্বাচিত সরকার থাকে, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যে এটা আসলে বেশি দিনের জন্য নয়, ওনারা ডেফিনেটলি বেশি দিনের জন্য আসেননি, এবং একটা দ্রুত নির্বাচন দিয়ে ওনাদের সরে যাওয়াই উত্তম। তথ্য বলছে তার ভেরিফাইড পেজে একটা স্টেটমেন্ট দিয়েছেন, এখানে বলেছেন রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর এই সরকারের সাথে সহযোগী ভূমিকায় নেই, এবং আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের
মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। কি বলেছেন এটা? তথ্য উপদেষ্টা। তথ্য উপদেষ্টা তার ভেরিফাইড Verified ফেসবুক। Facebook আমার page। মনে হয় না ওনার এই কথাটার ওরকমভাবে কোনো গভীরতা আছে, কারণ বিএনপির দিক থেকে আমরা এতটুকু বলতে পারি যে বিএনপি সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে, করছে, করবে, একই সাথে সংস্কারও চাই এবং নির্বাচনও চাই। কোনো একটা আরেকটার অল্টারনেটিভ না, সব একই সাথে যেতে হবে। এবং এখন পর্যন্ত সংস্কারে যত কিছু দেখেছি, বিএনপি হ্যাজ অ্যাগ্রিড উইথ মোস্ট অফ দ্য রিফর্মস। কিছু নিজেদের মতামত দিয়েছে, কিছু দ্বিমত করেছে, কিন্তু প্রায় বোধহয় 500-এর উপরেও প্রপোজালে আপনার একমত বা তারা হয়েছে, বিএনপি একমত হয়েছে এই সরকারের সাথে। কিন্তু তো অসহযোগিতার জায়গাটা পেলেন কোথায়? আর ছাত্রদেরকে মাইনাস করার কথাটা, এটা আসলে আমার পলিটিক্যালি যদি চিন্তা করি আমার বুঝতে একটু কষ্টই হচ্ছে যে কোন ছাত্রদের মাইনাস? ছাত্রদল, ছাত্রলীগ? আপনি এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে উনি আরেকটা প্রশ্ন উঠেছেন, সেটা হচ্ছে যে ভূমিকা নেই পাশাপাশি কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, হতে পারে, কারণ এইভাবে যদি দেখি যে এখন পর্যন্ত বর্তমান সরকার অতীতের যেই অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যেই লেয়ারিংটা ছিল ফ্যাসিবাদের, সে লেয়ারিংটা এখন পর্যন্ত ভাঙতে দেখিনি, বদল হতে দেখিনি। সো কারো না কারো তো স্টেক আছেই। এখন উনি আসলে কার স্টেকের কথা বলছেন আর আমি কার স্টেকের কথা বলছি, এটা আমার মনে হয় দর্শক শ্রোতারাই বুঝে নেবেন। হয়তো বা আছে, কারণ যারা বিগত দল আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা পলায়ন করেছেন, তাদের সেই দোসররা এখনও আছেন। ডেফিনেটলি আওয়ামী লীগ তো একটা ছোটোখাটো দল না, তারা নিশ্চয়ই রাজনীতিতে ফিরতে চাইবেন, তো তাদেরও নিশ্চয়ই কোনো একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকবে, তাদেরও সমর্থন আছে। আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং সুপ্রিম কোর্টে কাজ করছেন। জি, এখনও ফ্যাসিবাদের দোসররা সেখানে অবস্থানরত স্টেক হিসাবে? মোস্ট অফ দ্য প্লেসেস ইয়েস। এখনও সেরকম কোনো আভাস, পূর্বাভাস বা ওরকম অদল বদল এরকমভাবে এখনও দেখা যায় না উইচ উইল হ্যাভ এ সিগনিফিক্যান্ট এফেক্ট। ইয়েস, এখনও দেখা যাচ্ছে অবশ্যই। আপনি বলেন কোথায় চেঞ্জ হয়েছে? ব্যুরোক্রেসিতে বলেন, পুলিশে বলেন, অন্য যে কোনো ইয়েতে বলেন, হ্যাভ ইউ সিন এনি চেঞ্জেস, মেজর চেঞ্জেস? যারা দোষর ছিল তাদের আপনি কি সচিবালয়ে নেই, জুডিশিয়ারিতে নেই, তো তাদেরকে কি চিহ্নিত করা হয়েছে? চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা একদিকে বলে যাচ্ছি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, অন্যদিকে অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায়, মানে হোয়াট ডাজ দ্য পলিটিক্যাল পার্টি ডু? ইলেকশন করে সরকার এসে সরকার চালায়, দে আর এ পলিসি মেকার্স, বাট দ্য এক্সিকিউটিভ অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অর্গানস তো রান করে আমলাতন্ত্ররাই, তাই না? তো ওরাই তো পলিসি এক্সিকিউট করে, ওরাই সব কিছু করে। সো দেয়ার ক্যান বি মেনি ওয়েজ অফ নট এবল টু ইমপ্লিমেন্ট দ্য গভর্নমেন্টস পলিসি অ্যান্ড মেনি ওয়েজ। সো উনি কীভাবে দেখছেন জানি না, কিন্তু আমি জিনিসটা এইভাবেই দেখতে চাই যে স্টেক হোল্ডার্সরা এখনও আছে এবং তাদের অনেক কিছুই থাকতে পারে, সেটা বলা মুশকিল, এমন কঠিন কিছু না। এখন উনি কাদেরকে মিন করছেন সেটা ইটস ভেরি ডিফিকাল্ট টু সে, বাট অ্যাজ লং অ্যাজ উই ডোন্ট সি এনি মেজর চেঞ্জেস, রদবদল বা 17 বছর একটা অ্যাডমিনিস্ট্রেশন চলেছে, এর মধ্যে কি চেঞ্জেস দেখলাম আমরা? কাদের কি চেঞ্জেস দেখছি? আর উনি বলছে কে ক্ষমতা, কে বসে আছে, স্টেক হোল্ডার কী হবে? তাহলে তো ওনারা স্টেক হোল্ডার। ওনারা যদি অন্যদেরকে স্টেক হোল্ডার বলতে চায়, তো ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগও বলেন, এনসিপি বলেন, আরও কত রাজনৈতিক দল আছে, জাতীয় পার্টি আছে, তো স্টেক হোল্ডার কে? ক্ষমতা কি এই রাজনৈতিক দলের হাতে, না ক্ষমতা ওনাদের হাতে? তো রদবদল করবেন কারা? নাকি ওনারা বলতে চাচ্ছেন যে কোনো একটা দলের প্রেশারে ওনারা আছেন যার জন্য দেশ চালাতে পারছেন না? সেটা হলে বলুক, সেটাও তো বলছেন না। তো স্টেক হোল্ডার কাদেরকে বলতে চাচ্ছেন? বরঞ্চ আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে অতীতের ফ্যাসিস্ট সরকারের যে লেয়ারিংগুলি ছিল অ্যাডমিনিস্ট্রেশনে, ব্যুরোক্রেসিতে, এক্সিকিউটিভসে, পুলিশে, আর্মিতে, সব জায়গায় এখনও এরকম কোনো মেজর কোনো ট্রান্সফরমেশন আসে নেই, মেজর কোনো চেঞ্জেস আসে নেই, এবং তারাই আছে, তারাই চালাচ্ছে। সো স্টেক হোল্ডার আমি এখনও বলতে বুঝি, যদি এই রিফর্মসগুলি না আনা হয়, চেঞ্জেসগুলি না আনা হয়, তাহলে আমি বুঝবো স্টেক হোল্ডার হচ্ছে যে অতীতের রেজিমের যারা ছিলেন তাদেরকে ফেরত আনার একটা, হয়তোবা এটা আমার ব্যক্তিগত মতামত, হয়তোবা একটা সুযোগ, চেষ্টা চলছে, চলবে।
সেটাই হয়তো বা চলছে। ধন্যবাদ এজাজ কবির। হারুনুর রশিদ, যেমনটি এজাজ কবির বলছিলেন, আজকে মির্জা ফখরুল সাহেব একই কথা বলছেন যে এখনও 90% আমলা ফ্যাসিবাদের দোষর। জি, এটা তো তাদের বক্তব্য, তারা তো নিশ্চয়ই অবজারভেশন দিয়েছেন, তারা দেখছেন সেই জায়গা থেকে। তো এটা তো দোসর বলেন, ফেসিবাদ বলেন, আপনি তো ধরেন যে 17 বছরের একটি প্রশাসনিক ব্যবস্থা যেখানে দলীয় লোকজনকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, আপনি তো সেটা চেঞ্জ করতে পারেননি, এটা তো সত্য। আপনি কতজনকে চেঞ্জ করতে পেরেছেন? এর ভিতরে আবার আমরা মাঝে মধ্যে পত্রিকায় খবর দেখেছি কেউ কেউ আবার নানাভাবে সুবিধাও নিয়ে ফেলেছেন। আপনি ফেসিবাদের দোষরতে একটা বিষয় রয়েছে, তো সেক্ষেত্রে জুলাই বিপ্লবের সমর্থক একটা বিষয় আছে। উপদেষ্টা পরিষদের কতজন জুলাই বিপ্লবের জন্য মাঠে নেমেছিলেন? হারুন রশিদ, আমরা শুনবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে শুনবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির এবং 21 টেলিভিশন নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। ফিরছি আলোচনায়। হারুনুর রশিদ, আলোচনার আগে আপনি যে কথা বলছিলেন, প্লিজ। জি যে প্রশ্ন করছিলাম আমরা, যে ডিসেম্বরের পরে সহযোগী ভূমিকায় নেই রাজনৈতিক দলগুলো, এস্টাবলিশমেন্ট, মানে এটা নানা ধরনের ধরেন আপনার হিসাব নিকাশ, এটা আবার দলের বাইরে এক এক দলের দৃষ্টিভঙ্গি এক এক রকম হিসাব নিকাশ করে। তো সেক্ষেত্রে হ্যাঁ, প্রশাসনে তো ফেসিবাদের লোকজন এখনও আছে। আমি তো বললাম যে 17 বছরের একটি প্রশাসন, সেখান থেকে আপনি কতজনকে বিদায় করতে পারবেন? আদৌ সেটা সম্ভব কিনা, মানে সেটাকে রিফিল করার জন্য সেই পরিমাণ লোকজন ওই সমস্ত পদের জন্য আপনার প্রস্তুত আছে কিনা? আবার আপনি বাইরে থেকে লোক নিয়ে আসবেন, সেটাও তো প্রক্রিয়াগত জায়গায় কিন্তু সম্ভব না। আসলে সেটি একটা প্রক্রিয়া। আর একটা হচ্ছে যে আপনি যদি স্টেট পলিসি ঠিক করতে পারেন, আপনি কোন ঘটনায় ঠিকমতো অ্যাক্ট করবেন, রিয়্যাক্ট করবেন, তাহলে অনেকটা আপনাকে চালানো সম্ভব। এখন ধরেন এই সরকারের কিন্তু আপনি কি লক্ষ্য আপনার কাছে সুনির্দিষ্ট, মানে সে কি তার রোডম্যাপ ঘোষণা করেছে কখনো যে আমরা এই 3টা কাজ করার জন্য আমরা দায়িত্বপ্রাপ্ত? আসলে যেটা হচ্ছে, এটা তো একটা অনির্বাচিত সরকার। আপনি বলতে পারেন যে সবার মতের ভিত্তিতে এটা হয়েছে, তা হয়েছে, কিন্তু একটি সরকারের শুরুতেই উচিত ছিল যে তার ম্যান্ডেট কি, সে কী কী নিয়ে কাজ করতে চায়। যেমন আপনি যখন একটা তদন্ত কমিটি গঠন করেন, সেই তদন্ত কমিটি ব্যারিস্টার সে ভালো বলতে পারেন, সুনির্দিষ্টভাবে বলা থাকে যে আপনার ম্যান্ডেট হচ্ছে আপনি এই করবেন। তো এই সরকারের ম্যান্ডেট কি, এটাই কিন্তু আমার কাছে এখন ক্লিয়ার না। সে কি নির্বাচন এবং সংস্কার, এই দুটো যদি হয়ে থাকে, তাহলে তার দুটার রোডম্যাপকে আমি আপনাকে বলি যে আপনি যদি সংস্কারকেও আগে করতে চান, নির্বাচনের আগে, তাহলে ক্লিয়ার করুন যে আপনার সংস্কারের রোডম্যাপ কি। আর যদি নির্বাচন আপনি দ্রুত করতে চান, তাহলে আপনার দুইটা মিলে রোডম্যাপটা কি? এই সরকার কি কখনো পরিষ্কার করেছে তার রোডম্যাপ কি, সে কতদিনে কোনটা করবে? এবং এখন যেটা হচ্ছে যে আপনি ঐক্যমত্যের ভিত্তিতে এটা করতে চান, তো রাজনৈতিক দলগুলো ম্যাক্সিমাম ধরেন বিএনপি বা বামপন্থী দলগুলো বলেন, তারা বলছেন যে আমরা তো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ করেছি, সুতরাং যে বিষয়গুলো একমত হয়েছে সেগুলোকে নিয়ে প্রকাশ করা উচিত সরকারের, যে তাদেরও যে এই বিষয়গুলো মোটা দাগে একমত হয়েছে। এখন যেখানে দ্বিমত হয়েছে অথবা একমত হয়নি, সেগুলো নিয়ে আপনি কি করবেন? এখন কোনো যদি রাজনৈতিক দল বলে যে এইটা না হলে হবে না, আবার কোনো রাজনৈতিক দল যদি বলে এইটা করতে হবে, সে জায়গায় ঐক্যমতের তো জায়গা আছে। সেই জায়গাটা কিন্তু এখন খুব ইজি, আপনি কোন বিষয়ে লোকজন মানে দলগুলো একমত হলো সেটা আমরা জানলে ক্লিয়ার হয়ে যায়। আর একটা বিষয় আছে যে আপনি খেয়াল করবেন যে দলের হিসাব কিন্তু পরে আসবে। আপনি 60 দলকে ডাকলেন, 36 দলকে ডাকলেন, যদি এর ভিতরে ধরেন 55 মানে আপনি 30টা দল, 16টা একদিকে 14টা আর একদিকে, মানে 14টার ভিতরে যদি বিএনপি থাকে, আপনি তখন দলের হিসাবে কি বিএনপিকে ডাকবেন? আপনি হিসাবটা করেন কিন্তু যে আপনি যদি দলের হিসাব যে এতটা তো বিএনপি দল, একটা দলের পজিশনটাকে, আমি কোনো দলকে হেও করতে যাচ্ছি না, আমি বলছি একটা দল কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার অতীত কি, এগুলোও দেখার বিষয় আছে। সুতরাং এটা আরেকটা খেলার সামনে হবে, আমি বলে রাখি, দলের হিসাব হবে, মানে 25টা দল তখন হিসাব করবে 1 2 3, তাহলে 15টা কোন দিকে, এভাবে কিন্তু হিসাব হয় না। তাহলে তো বাংলাদেশে ধরেন আমি হিসাব করি, বলে দেই যে এই দলের যদি হিসাব করেন, তাহলে বিএনপির কাছাকাছি ভোট কোন দলের আছে? আওয়ামী লীগের ছিল, তো আওয়ামী লীগ তো আর রাজনীতিতে নাই এবং তারা থাকতে পারবে কিনা সেটাও নিয়ে কথা হচ্ছে, তাহলে আর কার আছে বলেন? তো এইভাবে তো হিসাব করা হবে না। আমি মনে করি যে একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন চলে,
তাহলে কিছু সংকট তৈরি হয়। কারণ এই যে আপনি ধরেন না, আপনি একটু আগেই প্রশ্ন তুলেছিলেন যে করিডোর, তো করিডোর আপনি দেখেন ভারত, সে কিন্তু এই যুদ্ধ অবস্থায় এখন কিন্তু সর্বদলীয় একটা বৈঠক ডেকেছে, সেখানে তারা সিদ্ধান্ত নিচ্ছে। মানে করিডোর একটা জাতির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি দেবো কি দেবো না, এটা আমার প্রয়োজন আছে কি আছে না, সেটা আমার ইন্টারেস্ট কি, এটা আদৌ করিডোর না অন্য কিছু হবে, সেখানে আমার কনসার্ন কি, আমার কনসার্ন রোহিঙ্গা প্রত্যাবাসন। তো এই যে কথা বললো যে আমরা প্রয়োজনে এদের সাথে কথা বলবো, ওদের সাথে কথা বলতেই পারেন, কিন্তু আপনাকে তো যারা কনসার্ন রাজনৈতিক দল তাদের সাথে কথা বলে নিতে হবে। এই সরকারের শুরুতেই যে সমস্যাটা আমি দেখছি, তারা আর কাউকে গ্রহণ করতে চায় না। আমার ডে ওয়ান থেকে উচিত ছিল প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলের কনসার্ন নিয়ে কাজ করা। রাজনৈতিক দলগুলো আদার্স স্টেক হোল্ডারদের আপনি নেন নিয়ে তাদের নিয়ে একটা রোডম্যাপ তৈরি করে ভাই এইটা করবো, এভাবে আগায়। কিন্তু এই সরকারটার ভিতরে আমি কখনো ক্যারেক্টার বুঝতে পারি না যে আসলে কি চায়, তারা কি বলতে চায়। আবার অনেক সময় দেখি যে বাইরে থেকে দুই একটি দল যে কথা বলে তারা সেদিকে যায়। এটি হচ্ছে সমস্যা, যখন অস্বচ্ছতা থাকে যে আপনি কে, আপনাকে যদি আমি ঠিকভাবে চিনি তাহলে আপনার ব্যাপারে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা, আমি তো চিনতে পারছি না। মানে তার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে ক্ষণে ক্ষণে, মানে এটা তো কখনো মেঘলা আকাশ কখনো রৌদ্র করজ্জ্বল, এটা তো হতে পারে না। আপনাকে বলতে হবে, কারণ আকাশের মন বোঝা যদি দায় হয়, এই সরকারের মন বোঝা যদি দায় হয়, তাহলে তো কবিতার দিকে চলে যেতে হবে। কবিতা দিয়ে তো রাষ্ট্র চলবে না, কবিতা দিয়ে তো আপনার রাজনীতি চলবে না। আমার ব্যক্তিগত অপিনিয়ন বলি যে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা আমাদের সংবিধানে আছে বা চলে আসবে, সেটি 3 মাসে একটি ফেয়ার ইলেকশন বাংলাদেশে বারবার করার ইতিহাস সৃষ্টি করেছে। কিভাবে? ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট তারা হচ্ছে নিউট্রালি রোল প্লে করেছে, তখন নির্বাচন কমিশন কিন্তু আপনার আর এদিক ওদিক করতে পারেনি। তাহলে বোঝা গেল কি নির্বাচন কমিশন আসলে সোজা মতো চলে, প্রশাসনও সোজা মতো চলে যদি সরকার নিউট্রাল পজিশনে থাকে। এখন এই সরকার যদি নিউট্রাল পজিশনে থেকে নির্বাচন দেয়, নির্বাচন ভালো হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। আমি তো আশঙ্কা করি তাদের অধীনে সবাই নির্বাচনে যাবে কি না। একই সঙ্গে কিছু কিছু সংস্কার করে নির্বাচন কমিশনকে অনেকটাই স্বাধীন করে ফেলা যায়, সেটি সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজন হয় না। আপনি যেটা বলছেন সংবিধান পরিবর্তন করার অথরিটি কে রাখে? নির্বাচিত সরকার। তখনই যখন বলা হয় তার আপনি গণভোটের কথা সামনে নিয়ে আসেন, গণপরিষদের কথা, এটা এই প্যাচগুলো খুব বেশি দিন যাওয়া ঠিক না। আপনি খুব ক্লিয়ার করে ফেলেন, খুব দ্রুতই ক্লিয়ার করবেন কোনটা সম্ভব কোনটা সম্ভব না, এটা করে এগিয়ে যাওয়া দরকার। অস্বচ্ছতা এবং একই সঙ্গে আপনার যেটা অস্পষ্টতা, এটা কিন্তু সংকট তৈরি করে এবং আপনার এক ধরনের জটিলতা তৈরি করে। আমি বারবারই দেখছি একটা জটিলতার পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা একটু এজাজ কবিরের কাছে শুনি। এজাজ কবির, যেমনটা হারুনুর রশিদ বলছিলেন সামনে দলের হিসাব হবে, উনি আরও বলছিলেন এই সরকারের মন বোঝাটা আসলে দায়। আরও অভিযোগ করেছিলেন যে এখন যে অবস্থা, সামনে রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন কিনা, এরকম প্রশ্ন উনি রেখেছেন। এই সরকার তো একটা কথা তো বর্তমান সরকার প্রধান বলেছেন যে একটা টাইম ফ্রেম দিয়েছেন যে কবে নাগাদ ইলেকশন দিবেন, যদিও এরকম কোনো রোড ম্যাপ অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, বাট ওনার মুখের কথায় উনি কবে বলেছিলেন ডিসেম্বর থেকে জুন 26। সেটা আমি যদি এটাকেই যদি একটা ধরে নিই যে না হি উইল কিপ হিজ ওয়ার্ড, তাহলে ম্যাক্সিমাম যদি ধরে নিই যে জুন 26, তো এর মধ্যে একটা ইলেকশন আসবে আশা করছি। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, দেখা যাক। কিন্তু তাদের অন্যান্যরা উপদেষ্টারা যেসব কথাবার্তা মাঝে মাঝে বলেন, যেরকম যে আজকেই বললাম যে স্টেক হোল্ডার নিয়ে কথা, আবার ওনারা ক্ষমতায় অন্যদেরকে দোষ দিচ্ছেন, পলিটিক্যালি পার্টিকে বলতে যাচ্ছেন যে তাদের স্টেক হোল্ডার এখন আছে, বা আবার কিছুদিন আগে টকশো করেছি ওখানকার এনসিপির যারা রিপ্রেজেন্টেটিভ তারা বলতে চাচ্ছেন যে বিএনপির লোক বসে আছে বা জামাতের লোক বসে আছে, বাট জিনিসটা আসলে তো সেরকম না। তো ওই জায়গাগুলি আসলে ওই জায়গার থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে কথা বলার, এবং এই সরকারকে যথাসম্ভব আমাদেরকে সাহায্য করে যেতে হবে। একই সঙ্গে আমাদের নিজেদেরকেও রিফর্মের আওতায় আনতে হবে। তো এমন না যে ধরেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিএনপির মধ্যে যে দুষ্ট লোক নেই তা না, অনেক লোকই আছে দুষ্টামি করছে, সে তাদের বিরুদ্ধে আবার সাংগঠনিক ইয়েও নেওয়া হচ্ছে। তো সেই জায়গাটাও বিএনপি সোচ্চার আছেন এবং সরকারকেও সাপোর্ট করছেন, রিফর্ম প্রস্তাব দিচ্ছেন। 691টা রিফর্মের মধ্যে মাত্র 73টাতে বিএনপির আপত্তি, বাকি সবগুলোতেই মোটামুটি বিএনপির সাথে একমত হয়ে গেছে। সো যদি বিএনপির পার্সপেক্টিভ থেকে আসি, আমার মনে হয় না বিএনপি অ্যাজ এ পার্টি is non-cooperating with the present government, না সেটা হচ্ছে না। আর আপনার এই সরকারের মন বোঝা দায়, এটা
একমত হতে পারছি না, আবার দ্বিমত করতে পারছি না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে আকাশ একটু মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে রৌদ্র দেখা যায়। দেখা যাক, ডিসেম্বর না হয় জুন। আমরা আজকে একটা হ্যাপেনিং ইস্যু নিয়ে একটু কথা বলি, আমাদের হাতে বেশি সময় নাই। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ, এটা নিয়ে আজকে আন্দোলন হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার এখানে ঘেরাও কর্মসূচি হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দায়ীদের বিচারের আওতায় আনা হবে। হ্যাঁ, এইটা একটা মজার বিষয় মনে হচ্ছে। মানে সিনহা সাহেবের কথাটা খেয়াল আছে, যেরকম উনি চলে যাওয়ার পরে বা ওনাকে পাঠিয়ে দেওয়ার পরে বলা হলো উনি দুর্নীতিবাজ, উনি হ্যান ত্যান, আর এরকম 17 বছর সরকারের রাষ্ট্রপ্রধান এবং স্পিকার ছিলেন, উনি দেশে ছিলেন। আমি ব্যক্তিগতভাবে মানে ধারণা করতে পারছি না যে উনি আসলে দেশে ছিলেন। আমি তো ভেবেছিলাম যে উনিও বোধহয় দেশে নাই। তো উনি দেশে ছিলেন সেটাও কেউ জানে না, এবং উনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন সেটাও কেউ জানে না, এবং চলে যাওয়ার পরে জানা গেল যে উনি দেশ ছেড়ে চলে গেলেন, তাও আবার ছেলে এবং শ্যালকের সাথে। এইটা বিট ইন্টারেস্টিং আসলে। ডেফিনেটলি নিশ্চয়ই ঘরের ভিতরে কেউ আছে, না হলে এত বড় ফেইলিয়ারটা হওয়ার কথা না। অ্যান্ড ডেফিনেটলি ওনার বিরুদ্ধেও মামলা আছেন, যেমন না যে সিকিউরিটি ক্লিয়ারেন্স নালে পেলেন কীভাবে। যদি মামলা না থেকে থাকে তার একটা কথা, আমার যতটুকু জানা মনে হয় যে মামলা আছেন সবার বিরুদ্ধেই, যারা গিয়েছে। তো আমরা শেষ করবো, আমরা একটু হারুনুর রশিদের কাছে। হারুনুর রশিদ, এই ব্যাপারে। আচ্ছা, ব্যাপারটা খুব সহজ। উনি কিন্তু পালিয়ে যাননি, লুকিয়ে যাননি। উনি ইজি ইমিগ্রেশন পার করে এখানে গিয়েছেন। ইমিগ্রেশন কর্মকর্তা তখন কথাও বলেছেন যে তার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই, মামলা নেই, কিন্তু মামলা আছে কিশোরগঞ্জে তার ব্যাপারে। কিন্তু এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচনা হলো, এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যারা এতে সহায়তা করেছেন তাদের ব্যবস্থা অলরেডি এত পুলিশের তদন্ত কর্মকর্তা, যিনি এই মামলার তদন্ত কর্মকর্তা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি মনে করি এখানে সরকারের একটা ধরি মাছ না ছুঁই পানি অবস্থা। ধন্যবাদ হারুনুর রশিদ, ধন্যবাদ ব্যারিস্টার এজাজ কবির। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণের ডিবিসির সঙ্গেই থাকুন।